এখন ঘড়িতে সময় প্রায় ভোর 4টা। বহুত দিন পরে আমি আজকে ট্যুরে বেরোচ্ছি, প্রায় 3 মাস পরে। মাঝখানে এক্সাম, ক্লাস, অনেক কিছুর প্যারায় কোথাও যাওয়া হয়নি। মনটা পুরো একবারে বের হওয়ার জন্য আঁকুপাকু করতেছিল। আর এখন চলতেছে মাস্টার্সের ফাইনাল এক্সাম। এই মাস্টার্সের ফাইনাল এক্সামের মধ্যেই একটা 5-7 দিনের ছুটি পেয়েছি। সেই ছুটিতে আমরা এখন যাচ্ছি ট্যুরে। এটাকে ট্যুর না বলে এক্সপেডিশন বললে বোধহয় সবচেয়ে ভালো শোনাবে। দ্য রিজন ইজ ওয়াই। এটা এক্সপেডিশন কেন বলবো, ট্যুর কেন বলবো না, এইটা বুঝতে গেলে ভাই পুরো ভিডিও দেখতে হবে। অ্যান্ড আই ওয়েলকাম ইউ টু এক্সপেডিশন নর্থ বেঙ্গল। লাস্ট ঘুরতে গেছিলাম সেই চাঁদপুর, আজ থেকে 3 মাস আগে। সেই ইভেন্ট অ্যারেঞ্জ করা ছিল একটা গ্রুপে, এবং সেই গ্রুপের ইভেন্টে খুব মজা হয়েছিল। তারপরে আর কোথাও যাওয়া হয়নি। অনেক দিনের আমার স্বপ্ন ছিল বাংলাদেশের উত্তরের দিকগুলা, অর্থাৎ উত্তরের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোকে এক্সপ্লোর করা, কিন্তু সেই সময় সুযোগ কিছুই হয়ে উঠতেছিল না। হুট করে এবার ভাবলাম যে যেহেতু পরীক্ষার মাঝখানে একটা বন্ধ পাওয়া গেছে, সেই বন্ধটা একটু কাজে লাগাই। সেই ভাবা সেই কাজ, একটা রুট প্ল্যান করা হলো এবং কিছু মানুষজনকে গ্যাদার করার চেষ্টা করা হলো। কিছু বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র ভাই ব্রাদারদেরকে গ্যাদার করার চেষ্টা করলাম যে এই ট্যুরটা একসাথে দেওয়া যায়। আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে আজকে পঞ্চগড়, বাট আজকের এই ট্যুরে মানুষ মাত্র আমরা 2 জন। আনফরচুনেটলি 4 জন যাওয়ার কথা ছিল, বাট আজকে যাচ্ছি আমরা মাত্র 2 জন। আমাদের 2 জন ট্যুরমেট কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আসলে তারা যেতে পারেন নাই। নোমান ভাইয়ের হাত ভাঙছে, অ্যান্ড উনি কেবল হাত ভাঙা থেকে রিকভার করছে, বাট ওনার জন্য যাওয়া এখন আসলে ওইভাবে সেফ না। আর আরেকজন ট্যুরমেট ছিলেন আমাদের মাইসুন ভাই, ওনার বাইকের প্রবলেম, এই কারণে উনি আর যেতে পারে নাই। আই মিস ইউ গাইস। এবার না হলেও পরের বার ইনশাল্লাহ আবার যদি কোনো ট্যুরে অবশ্যই যাই, সেখানে অবশ্যই দেখা হবে, অ্যান্ড একসাথে রাইড করা হবে। আমরা মূলত বের হয়ে গেছি বহুত আগে, যেই সময় সূর্যের আলো তো এখন উঠেই নাই, প্রায় 5:24 বাজে। আমরা এখন আসি হচ্ছে গিয়ে সম্ভবত গাজীপুর কালিয়াকৈরের আশপাশে কোনো জায়গায়। আর আমার সাথে আমার যে ট্যুরমেট আছে, সেই ট্যুরমেট হচ্ছে মহান পেল্টুদা। পেল্টুদা একটা হাইভেন, ওই যে। অ্যান্ড পেল্টুদা আসল পরিচয়, আসল নাম যারা জানেন, যারা জানেন না তাদের জন্য মহান পেল্টুদাই সই। আমার এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল হচ্ছে গিয়ে পঞ্চগড়ে প্রবাবলি সন্ধ্যা হয়ে যাবে আমাদের যেতে যেতে, কারণ আমাদের আজকে আরো বেশ কিছু জায়গায় ঘোরা আছে। আমাদের এই রাইডটা একটা শুধুমাত্র তেঁতুলিয়া বা কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে যাবো টাচ অ্যান্ড করে আসবো এরকম না, এটা হচ্ছে একটা কমপ্লিট সার্কেল কমপ্লিট করা। তো এখানে প্রায় 1400 কিলোমিটার মতন রাইড আছে টোটাল 4 দিনে। আমাদের আজকের রাইডই প্রায় 500-550 কিলোমিটারের কাছাকাছি, যদি আমি ওই আনাচে কানাচে এইসব জায়গা দেখি। আমরা মানুষ উত্তরবঙ্গের না, আমরা যে 2 জনে যাচ্ছি। তো উই ওয়ান্ট টু মিক্স আপ উইথ দ্য পিপল অফ নর্থ বেঙ্গল। সকালে ব্রেকফাস্ট করতেছি গোবিন্দগঞ্জের ভেতরে। এখানে খাইতে খাইতে আমাদের এই ট্যুরের রুট প্ল্যান সম্পর্কে আমরা একটু ডিসকাস করি। তবে রুট প্ল্যান ডিটেল বলবো না, ডিটেল বুঝতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো পুরো ভিডিওটা দেখেন, সেজন্যই এই রুট প্ল্যান আমি টোটাল ডিসকাস করতেছি না। আজকের দিনের রুট প্ল্যানটা হচ্ছে আমরা আজকে তেঁতুলিয়া যাবো, বাট তেঁতুলিয়া আমরা রংপুর দিয়ে যাবো না, আমরা যাবো হচ্ছে দিনাজপুর দিয়ে। আমাদের টার্গেট আমরা মোহনপুর ড্যামটা ঘুরবো, কান্দুজি মসজিদ ঢুকবো, ঠাকুরগাঁওয়ের বালিয়া মসজিদ, এই 3টা আমাদের হচ্ছে আজকে এক্সপ্লোর করবো। অ্যান্ড তারপরে আমরা পঞ্চগড় থেকে ডিরেক্টলি তেঁতুলিয়া। আর আমাদের এই ট্যুরটা হচ্ছে 4 দিনের, অ্যান্ড পুরো উত্তরবঙ্গ সার্কেলটা আমরা কভার করতেছি। মেনলি রংপুর বিভাগের যেই টোটাল 8টা জেলা আছে, 8টা জেলার মধ্যে শুধু নীলফামারী ছাড়া আমরা সবগুলো জেলাতেই আমরা কাজ করবো। কোনো না কোনো জায়গা দেখবো, কোনো না কোনো জায়গা ঘুরবো, কোনো না কোনো জায়গা আমরা যাবোই ইনশাআল্লাহ। তো আমাদের এরপরের টার্গেট হচ্ছে দিনাজপুরের কান্তজি মন্দির অ্যান্ড মোহনপুর রাবার ড্যাম। ওয়েলকাম টু উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে আমার এই প্রথম বাইক নিয়ে আসা। এর আগে সিরাজগঞ্জ পর্যন্ত আসা হয়েছে, অর্থাৎ পাটনার দিকে গেছিলাম ঘুরতে, সেই সময় আসা হয়েছে, বাট এই পাশে আমার বাইক নিয়ে এইবারই ফার্স্ট। এখন আমরা যাচ্ছি বগুড়ার দিকে। বগুড়াতে প্রয়োজন আমরা একটা ব্রেকফাস্ট ব্রেক নিব, তারপরে আবার রওনা করব। আমাদের এই সার্কেলটা হচ্ছে বিশাল বড় সার্কেল, অর্থাৎ আমরা উত্তরবঙ্গের যে 8টা জেলা আছে, অর্থাৎ উত্তরবঙ্গ বলতে রংপুর বিভাগের 8টা জেলার মধ্যে শুধুমাত্র নীলফামারী বাদে অন্য সবগুলো জেলাতেই আমরা টাচ করবো, কিছু না কিছু দেখবো, কোথাও না কোথাও যাবো। শুধু পঞ্চগড় বা শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে আমরা যাচ্ছি না।
এর কারণ হচ্ছে আমরা প্রিটি মাচ শিওর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। আর কাঞ্চনজঙ্ঘা যদি দেখা না যায় সেই ক্ষেত্রে আমরা যাতে হতাশ না হই এবং আমরা যাতে মনে করতে পারি যে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেয়েও আমাদের এই ট্রিপটা সার্থক হয়েছে, সেই কারণেই এই 1400 কিলোমিটার একটা রাউন্ড অ্যাবাউট দেওয়া। সেটা আমরা আজকে আমাদের যে ট্যুর প্ল্যান সেটা হলো আমরা ফার্স্ট ডে আমরা গোবিন্দগঞ্জ থেকে বামে চলে গিয়ে দিনাজপুর দিয়ে পঞ্চগড় চলে যাব তেঁতুলিয়া। আমাদের আজকে স্টে হচ্ছে তেঁতুলিয়াতে। এখন বাজে 7:47। আমাদের ইটিএ বগুড়ায় দেওয়া ছিল 9:30টার পরে, কারণ আমাদের হাটিকুমরুলে আসার টাইমে দেওয়া ছিল 8:30টায়। বাট আমরা যেহেতু মানুষ কম আসছি, মাত্র 2 জন আসছি, সেই জন্য খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি। রাস্তায় কোনো ব্রেক দিয়ে নেই এবং বেশ ভালোভাবেই ট্রেনে আসছি। ঢাকা রংপুরের এই হাইওয়ে একটা টাইমে বেশ কিছুদিন আগেই, 2.5 বছর মতন আগেই হচ্ছে গিয়ে 2 লেন ছিল, বিভিন্ন জায়গায় 4 লেনের কাজ হচ্ছিল। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম দ্য রোড সিচুয়েশন ওয়াজ হরিবল। এই যে এই জায়গাগুলো আমার মনে আছে, কি যে বাজে অবস্থা ছিল, একবারে জঘন্য, মানে জ্যাম আর জ্যাম, ধুলা বালি, ভয়াবহ অবস্থা। এই 2 বছরের মাথায় রাস্তাঘাট পুরোপুরি ক্লিয়ার চেঞ্জ, বাট যদিও এখনো পিচ ঢালা করে নাই, কংক্রিটের রাস্তা হওয়ার কারণে টায়ার ক্ষয় হচ্ছে বেশি, ঝাঁকি লাগতেছে বেশি, বাট স্টিল রাস্তার কন্ডিশন তো ভালো হয়েছে। জ্যাম তো গেছে ফুড ভিলেজের আশপাশে, এই বগুড়া টাউনের ভেতরে, এই বাইপাসে যে কি ভয়াবহ জ্যামটা আমি দেখছি, অকল্পনীয় লেভেলের জ্যাম হয়তো। সেই জ্যামগুলো এখন মোটামুটি ক্লিয়ার, এখন কোনো জায়গাতেই তেমন জ্যাম হয় না। আজকে তো এমনিতেই উইকডে, আজকে তো তার উপরে ভোরবেলা জ্যামের কোনো প্রশ্নই আসে না। স্টিল বৃহস্পতিবারে বা শুক্রবারে বা অন্যান্য যে সকল ছুটির সময় আছে সেই সময় এখন আর জ্যাম হয় না। সে চিপা 1.5 লেনের রাস্তা, 2 লেনও না, বোর্ডে 1.5 লেন হবে, 1.5 লেনের এই রাস্তাটা এখন মোটামুটি 4 লেন হয়েছে। পাশে একটা সাইডওয়ে আছে, অর্থাৎ এটা একটা সার্ভিস লেন, ওই পাশে আবার হচ্ছে গিয়ে অটো রিক্সা বা লোকাল যানবাহন চলাচল করার জন্য আরেকটা লেন আছে। প্রিটি গুড। উত্তরবঙ্গ ইজ ডেভেলপিং ডে বাই ডে, এটা দেখে খুব ভালো লাগে। ট্যুর প্ল্যান ছিল সকাল 8:30টায়, অর্থাৎ 8:40-এ আমরা হাটিকুমরুল বাজার থেকে হচ্ছে গিয়ে আমরা স্টার্ট করবো। আবার ব্রেক দেওয়ার পরে 8:30টায় আমরা গোবিন্দগঞ্জ চলে আসছি। হাটিকুমরুল থেকে গোবিন্দগঞ্জের দূরত্ব প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, ব্রেকফাস্ট করে তারপরে আবার রওনা দিব। এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। মেইনলি শুধুমাত্র আমরা সকালে 5টার সময় রওনা করতে পারছি দেখে এত তাড়াতাড়ি চলে আসতে পারছি। আপনি তো উঠাই দিলেন, আমিও উঠাই দিই, আমারও তো ভালোই টর্ক আছে। হ্যাঁ, তো কেমন লাগলো আপনার এই পর্যন্ত এসে? বেশি তাড়াতাড়ি চলে আসছি। আমাদের এখানে আসার কথা ছিল কয়টায়? 10টা, 10:30, 11টার দিকে। সেখানে আমরা 8:30টাতে চলে আসছি এই জায়গায়। ব্রেকফাস্ট করার প্রায় 20 মিনিট পরে এই চাটা আসছে, চা খেতে পেয়েছিলাম। এটা দ্বারা প্রমাণিত হয় যে আসলে ঢাকা শহর বাদে বাংলাদেশের অন্যান্য জায়গার মানুষের জীবন যে আসলে কত স্লো, কত আস্তে ধীরে লাইফ এখানে চলে। কীভাবে? এখন বাজে সকাল প্রায় 9:30, অ্যান্ড এখনও তেমন দোকানপাট কিছুই খুলে নাই। যেহেতু দোকানপাট খুলে নাই সেহেতু চাও পাওয়া যাচ্ছিল না। বাট চা না খেতে পারলে মাথা কেমন যেন করতেছিল, রাতে ঘুমাই নাই। তো সেই সময় এই চা আসতে প্রায় লাগছে 20 মিনিট। আর এই 20 মিনিট লাগছে মানেই বোঝা যাচ্ছে যে আসলে এখানে নো ওয়ান কেয়ারস অ্যাবাউট দেয়ার লাইফ। আসলে লাইফ নিয়ে এত চিন্তা করার কী আছে? আমরা যারা ঢাকায় থাকি আমাদের জীবনটা এত যান্ত্রিক, এত দৌড়াদৌড়ি। আমরা যখন আজকে বের হচ্ছিলাম সেই সময় আমি দেখতে পাইছি একজন স্টুডেন্ট হয়ে বাইকে করে অফিস যায়, তখন ভোর 5টাও ঠিকঠাক মতন বাজে নাই। তো গ্রামের দিকে আসলে অথবা ঢাকার বাইরে বের হইলে আমরা আসলে এটা ফিল করতে পারি যে আমাদের লাইফ আসলে কত স্লো চলতে পারে। আর চরম ব্যস্ত ঢাকা শহরের এই দ্রুতগতির জীবন থেকে একটু মুক্তি পাবার আশায় আমরা হারিয়ে যেতে চাই পাহাড় পর্বত, গ্রামে গঞ্জে কিংবা সমুদ্রে। ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার বেসিক্যালি 2টা রাস্তা আছে। একটা হলো এই গোবিন্দগঞ্জ হয়ে দিনাজপুর দিয়ে ঠাকুরগাঁও, বোদা, এদিক দিয়ে আইসাইড, বয়কার, দয়াকার, অন্য কিছু কিন্তু না। এটা একটা রাস্তা। আর আরেকটা রাস্তা হচ্ছে রংপুর, সৈয়দপুর, যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে। তো আমি সাজেস্ট করব সবাই অবশ্যই এই গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর ঠাকুরগাঁওয়ের যে রাস্তাটা সেই রাস্তাটা ফলো করার জন্য। এই রাস্তার সিনিক বিউটি জাস্ট মেসমারাইজিং। বাট ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ and if you want to feel something extraordinary and something really unique and which is pleasant to your eyes, you must follow this route. গোবিন্দগঞ্জ হয়ে ঘুরে যান। রুট হয়তো বা কিছুটা বেশি হবে, বাট বেশ কিছু জায়গা ঘুরতে পারবেন, দেখতে পারবেন, অ্যান্ড ইউ ক্যান এনজয় দিস ভাস্ট সিনারি অফ গ্রিনারি।
অবস্থা দাদা? ভালো আছেন তো? এদিক দাঁড়াবো না ওইদিক দাঁড়াবো? কি অবস্থা, কি অবস্থা দাদা? আমাদের সাথে দেখা হয়ে আপনার কেমন লাগছে? সেই প্রো রাইডার দেখতেছি দুইজন। প্রো রাইডার তো উনি, আমি তো নুব রাইডার। প্রো রাইডার ম্যাক্স। আপনি অবশ্যই এটা বলেন যে আপনার এত লং টাইম বসে থাকে অবস্থাটা কি আপনার? আমার অবস্থা করুন ভাই, আমি গত 3 রাত ঘুমাই না। রাস্তাঘাটে যে আমি এখন পর্যন্ত ঘুমাই যাই নাই, এটাই হচ্ছে কি অনেক বড় কথা, অনেক বড় বিষয়। দেখেন আবার ঘুমায় না কিন্তু রাস্তায় কিন্তু পুরো ফাঁকা, মজা হবেন চালায় ক্রুজ করে, কিন্তু ঘুমায় যায় না। আমরা এখন আছি বিরামপুর, এখনো পঞ্চগড় এখান থেকে কত কিলোমিটার? এই কত কিলোমিটার পঞ্চগড় এখান থেকে? 50 থেকে 150। আর তেতুলিয়া সেখান থেকে মোটামুটি আরো 30-50, তার মানে এখনো ধরেন 200 কিলো বাকি। আমরা আসছি কত 300 কিলোর মতন, 300 কিলোমিটার মতন আসছি, আরো 200 কিলোমিটার বাকি। গত 3 রাত ঘুমাই নাই। मेरा दिल में लड्डू फूट रहा है, मेरा दिल में लड्डू फूट रहा है। बाय बाय, ओके, अल्लाह हाफिज, थैंक यू फॉर योर टाइम। वी आर ऑन आवर वे अगेन नाउ। আমাদের এখনো প্রায় 200 কিলোমিটার রাইড করতে হবে। আজকের দিনের যে রাইড আমার লাইফে করা সবথেকে বড় রাইড, সবথেকে বড়, এবং বাংলাদেশের সবথেকে লংগেস্ট রুটও প্রবাবলি এটাই। এর চেয়ে লংগেস্ট রুট বাংলাদেশে আর নাই, অর্থাৎ জেলার ভিত্তিতে। ঢাকা থেকে যে জেলাগুলো আছে সেই তাদের মধ্যে হচ্ছে গিয়ে পঞ্চগড় সবচেয়ে ফার্দেস্ট, অ্যান্ড তেঁতুলিয়া যে রাইডটা নর্মালি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। সো তেঁতুলিয়া বা বাংলা বান্ধা 0 পয়েন্ট, এটাই হচ্ছে লংগেস্ট ডিস্টেন্স ফ্রম ঢাকা। এই যে আমরা চলে আসলাম মোহনপুর রাবার ড্যাম, মোহনপুর সেতু বা মোহনপুর রাবার ড্যাম বলে পরিচিত। এটা কি আত্রাই নদী না? তাও তো নদীতে লিস্ট পানি টানি আছে, ভালোই সুন্দর। ওই যে ওই পাশে ড্যাম দেখা যাইতেছে, গোসল করতেছে সবাই, মাছও ধরতেছে। ওয়াও, পানি কি পরিষ্কার দেখছেন? ইস, যদি শুধু একটা ড্রোন থাকতো তাইলে। যাই হোক, এইটাই হচ্ছে গিয়ে মোহনপুর রাবার ড্যাম বা হচ্ছে মোহনপুর, এটা সম্ভবত একটা ইয়ের মতন, ওয়াটার গেটের মতন। এইটা হচ্ছে কি, এই যে আমরা আস্তে আস্তে যত ইয়ের ক্ষেত দেখছি, ধান ক্ষেত বা আশপাশের যে ভেজিটেশন, এটাতে এই মোহনপুর রাবার ড্যামের অনেক বড় ভূমিকা আছে। মোটামুটি পুরো এলাকার সমস্ত এই ইরিগেশন বা যে সেচ প্রকল্প সমস্ত কিছু এটা দিয়ে চলে। এটা মিনি কাপ্তাই যে বাঁধ, ওইটার মতন জলবিদ্যুৎ প্রকল্পের মতো। আচ্ছা, এইগুলা কি মানে পিলার নাকি? ও আচ্ছা আচ্ছা, তার মানে এখন গেট ওপেন। তাহলে তো এগুলা পানির নিচে ডুবে যাচ্ছে। ড্যামের অন্য সাইডের বিউটিও কিন্তু মেসমারাইজিং। এটা হচ্ছে আত্রাই নদী, আর এই যে এই পাশে হচ্ছে দুই পাশে ফসলি জমি, আর ওই যে ওই পাশে মোহনপুর রাবার ড্যাম। পানি খুবই পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এরকম পানি দেখা যায় লালাখালে, খুবই সুন্দর। এই পাশের সিনারিও খুব সুন্দর, বাট নদীতে চর পড়ে গেছে, শীত চলে আসতেছে, চর তো পড়বেই। শুধু শীতই কি আমাদের নদীগুলোতে চর পড়ার প্রধান কারণ? আমরা কি দায়ী না? চিন্তা করে দেখেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এত বেশি নদী আমাদের চারপাশে ছড়ানো ছিটানো ছিল এক সময়, যে রিভারওয়ে কুড বি দ্য বেস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন ইন দিস রিভার ইন বাংলাদেশ। কিন্তু কি অমানবিকভাবেই না আমরা বাংলাদেশের সমস্ত নদীগুলোকে একে একে মেরে ফেললাম? যাক, আজকের আলোচনার বিষয় সেটা না। আমরা এখন আছি এক্সপেডিশন নর্থ বেঙ্গলে, দিনাজপুরে, এবং দিনাজপুর আমাদের নর্থ বেঙ্গল এক্সপেডিশনে অর্থাৎ রংপুর ডিভিশনের প্রথম জেলা। ফুয়েল নিতে হবে। এখনো 3 দাগ আছে, চলছে 340 বরাবর 340 কিলোমিটার। ফুল। আমি অনেক ভালো মাইলেজ পাইছি। গেস করেন কত পাইছি? মাইলেজ পাইছি হচ্ছে 46.38। বাইক চলছে 38,145 কিলোমিটার। সুজুকি জিক্সার FI ABS, আসার আগে সার্ভিস করছি, অনেক টাকা খরচ করছি। তুই যদি 45-এর কম মাইলেজ দিতি, পরে আজকে এখানে রেখে যেতাম। গুড বয়, ভেরি গুড।
যত ভালো মাইলেজ দিবি ততদিন আমার সাথে থাকতে পারবি, যত কম মাইলেজ দিবি তত আগে তোরে ছেড়ে দিব। চলে আসছি আমরা কান্তজি মন্দিরে। কি রে, এখানে কি কোনো ঘটনা ঘটছে নাকি? মানুষজন সব দাঁড়ানো, হোয়াট এভার, কিছু হইলে কি আর না হইলে কি, আমরা ঘুরতে আসছি, ঘুরে চলে যাবো। ওই হচ্ছে মিশরের মন্দির, ভালো সুন্দর জায়গা, একদম গ্রামের ভিতরে। কান্তজি মন্দির, মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটা শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে হচ্ছে গিয়ে নির্মিত করেন। নির্মাণকাল 1704 খ্রিস্টাব্দ থেকে 1752 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই নবরত্ন বা 9টা শিখর ছিল কান্তজি মন্দিরে। তো এই সবগুলো শিখরই 1897 সালে সংঘটিত একটা ভূমিকম্পে নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। এখন সেগুলো কিছুই নেই, শুধু মেইন মন্দির যেটা সেটাই আছে। সবচেয়ে উৎকৃষ্ট টেরাকোটার যে নিদর্শন, সেই উৎকৃষ্ট টেরাকোটার নিদর্শনও এখানে পাওয়া যায়। পারস্য থেকে আসা এমন কিছু এখানে নিদর্শন আছে এবং সেগুলো মন্দিরের সৌন্দর্য বর্ধনের জন্য নিয়ে আসা হয়েছিল, যদিও সেগুলো এখন আর অ্যাভেলেবল নাই। এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে কান্তজি মন্দির। আমাদের কাছে ড্রোন নাই, ড্রোন থাকলে হয়তো আমরা এরিয়াল ভিউ বা এরিয়াল শট দেখাতে পারতাম। তো সেই এরিয়াল শট যদি না দেখাতে পারি তাহলে একটু সিনেম্যাটিক শট তো দেখানোই যায়। তো আমরা এখন বালিয়া মসজিদের দিকে যাচ্ছি। বালিয়া মসজিদ হচ্ছে আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। তো কিন্তু আমরা থাকবো এখানে না, আমাদের টার্গেট বলতে আমাদের যাইতে হবে তেঁতুলিয়া। বালিয়া মসজিদ থেকে তেঁতুলিয়া প্রায় কত আরও 100 কিলোমিটারের কাছাকাছি হবে। এখন আমরা ঠাকুরগাঁওয়ের ভেতরে আছি। বালিয়া মসজিদে আমাদের ইটিএ ছিল হচ্ছে গিয়ে 6টার আশপাশে, মানে আমরা ওটা ধরতেই পারতাম না, বাট জাস্ট দেওয়ার জন্য দেওয়া ছিল। বাট সেখানে অলরেডি এখন 3:50 বাজে, সেই 3:50-এ আমরা ঠাকুরগাঁওটা মানে ঢুকতেছি। তার মানে বালিয়া মসজিদ আই গেস 4:30টার মধ্যে আমরা ঢুকতে পারবো, দিনের আলো থাকতে থাকতে দেখতে পারবো। অ্যান্ড হ্যাঁ, আমরা রাস্তার দিকে এসে টাইম কিছুটা কিল করছি। আমি খুব টায়ার্ড, আমার ঘুম পাইতেছে, গত 3 দিন ধরে আমি ঘুমাই নাই। অ্যান্ড আমি বসলাম 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিলাম, 2 কাপ কড়া চা খাইলাম। বলছি কড়া চা দিছে ঘন লিকারওয়ালা মিষ্টি চা। বিকাল বাজে 4:08, আমরা বালিয়া মসজিদের খুব কাছাকাছি চলে আসছি। বালিয়া মসজিদ হচ্ছে আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, যেগুলো দেখবো আমরা আজকে। ওয়াও ওয়াও ওয়াও, দুই পাশে ধান ক্ষেত। এবার চলে আসলাম এদিকে বালিয়া মসজিদ, কালিয়া মসজিদ বলে বলেছি। এই যে চলে এসেছি বালিয়া মসজিদ, ওরফে জিনের মসজিদ। আচ্ছা, যেটা বুঝলাম সেটা হলো গিয়ে মসজিদে এখনো নামাজ পড়া হয় আর কি, মানে মসজিদটা এখনো অ্যাক্টিভ। আমি ভাবছিলাম কোনো পুরাকীর্তি হবে, মসজিদটা আর কি একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতন হবে, বাট না, মসজিদে আসলে নামাজ পড়া হয়। ঠাকুরগাঁওয়ের এই বালিয়া মসজিদটা আসলে জিনের মসজিদ নামেও লোকজনের কাছে পরিচিত। মূলত কথিত আছে যে এই মসজিদের অস্তিত্ব নাকি 1 রাতের মধ্যে তৈরি হয়েছে। এটা মানে লোককথা বা যেই ইতিহাস এরকম কথাবার্তা আর কি বলে, যদিও এটার কোনো বাস্তবিক প্রমাণ নেই। ধারণা করা হয় জিন নাকি 1 রাতের ব্যবধানেই এই মসজিদ তৈরি করে ফেলে, আগে নাকি এই মসজিদের কোনো অস্তিত্ব ছিল না। জিন তৈরি করুক বা মানুষ তৈরি করুক সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই মসজিদের যেই সৌন্দর্য, গ্রামের ভিতরে গ্রামের চারপাশে যেই সৌন্দর্য এবং এই মসজিদের যে সৌন্দর্য, এটা মেসমারাইজিং। আমাদের আসলে শুধু ড্রোনের অভাব। ড্রোনটা থাকলে আমরা জোস কিছু সিনেমাটিক শট নিতে পারতাম। ড্রোন না থাকলেও যে ক্যামেরা আছে সেটা দিয়েই কিছু সিনেমাটিক শট দেখে ফেলি না। সামনে হচ্ছে মহান কেলটুদা অ্যান্ড পিছনে হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে মসজিদের সামনের পুকুর। এখানে বক উঠতেছে। উনি বলছে মসজিদের সামনে যারা আছে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর এটা হচ্ছে মসজিদের সামনের অংশ। খুবই সুন্দর সিনারি, খুবই সুন্দর জায়গা। কেউ যদি চান চলে আসতে পারেন। ও না আসলে ভালো হয়, পরিবেশ নষ্ট হবে। আসেন না প্লিজ।
ওকে, রেডি সেট গো। আমাদের আজকের দিনের মতো লাস্ট স্পট আমরা ঘুরে ফেললাম, বালিয়া মসজিদ। ইন্ডিড এটাই সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে, সবচেয়ে ভালো লাগছে। জোস জোস, জায়গাটা জোস, লোকেশনটা জোস, আশপাশের ভিউ জোস, মসজিদটাও অসাধারণ। দিন বানাক আর মানুষ বানাক, মসজিদ মসজিদের মতন। যাই হোক, আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে তেঁতুলিয়া। আমরা আজকে তেঁতুলিয়াতে রওনা করবো। ওরে বাবা ছাগি, তুমি তো রাস্তার ওই পাশে গিয়ে ফেলে দিয়েছো আমাকে বিপদে। দেখা যাক আমরা কয়টায় পৌঁছাতে পারি তেঁতুলিয়া। এখান থেকে তেঁতুলিয়া হচ্ছে গিয়ে 80 কিলোমিটার মতন, অর্থাৎ পঞ্চগড় 40 কিলোমিটার, পঞ্চগড় থেকে তেঁতুলিয়া আরও 40 কিলোমিটার। আমরা আর কোনো ব্রেক ট্রেক দিতে চাচ্ছি না, একবারেই পৌঁছে দিতে চাচ্ছি। দুপুরে লাঞ্চ করা হয় নাই, কারণ দুপুরে লাঞ্চ করলেই ঘুমায় যাব। ওয়েলকাম টু পঞ্চগড়। আমরা এখন পঞ্চগড়ের ভেতরে, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, এবং আমরা যাব পঞ্চগড়ের শেষ সীমানায় বাংলাবান্ধা 0 পয়েন্টে ইনশাল্লাহ কালকে। আমরা এখন বোদা বাজারে। রিমেম্বার দ্য স্পেলিং, BODA, বয়কার দয়াকার। অন্য কিছু মনে করলে কিন্তু খবর আছে, এটা মনে করা যাবে না। 0 পয়েন্টটা কই, 0 পয়েন্টটা কই, আমরা 0 পয়েন্ট একটা ছবি তুলতে চাই। ওয়ার ইজ দ্য BODA 0 পয়েন্ট? বিশাল বিশাল গাছের মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি। যদিও আমাদের আসার কথা আরও আগে, আমি বলছিলাম যে উই আর অ্যাহেড অফ টাইম, বাট আসলে আমরা যে টাইমটা আইটিনারিতে আমরা ধরে রাখছিলাম যে আমরা ওই টাইমে পৌঁছাবো, মোটামুটি ওই টাইমে পৌঁছাইছি। কারণ আমরা মাঝখানে অনেক গ্যাপ দিছি, ব্রেক নিছি, যেসব জায়গায় আমাদের 10 মিনিট 15 মিনিট থাকার কথা সেখানে আমরা 1 ঘন্টা ব্রেক নিছি। সো আলটিমেটলি আমরা সেই 7টা 7:30তেই এসে তেঁতুলিয়ায় পৌঁছাচ্ছি। আর এখানে দেখতে বা ফিল করতে খুব ভালো লাগতেছে, নতুন জায়গায় আসছে, এবং আমি ফিল করতে পারতেছি দিনের বেলায় এই জায়গার সিনারি দেখতে কেমন হবে। যদিও রাতে কিছু বোঝা যাচ্ছে না। আর এই যে হচ্ছে বর্ডার, একেবারে কাছে, একদমই কাছে। ওয়াও, ওয়েলকাম টু তেঁতুলিয়া। আমরা আসি হচ্ছে হোটেল সীমান্তের পার। অ্যাজ আমাদের ট্রাভেলটা বা ট্যুরটা হচ্ছে গিয়ে খুবই বাজেট ফ্রেন্ডলি, সো বাজেট ফ্রেন্ডলি জায়গাটাই থাকতে হবে। তো আমি একটু রুম ট্যুর করাই হোটেল সীমান্তর পার। এটা মূলত 4 জনের জন্য অ্যারেঞ্জমেন্ট, বাট আমরা থাকবো 2 জন, যেহেতু আমরা 2 জন আসছি, 4 জন আসার কথা ছিল। সো এটা হচ্ছে গিয়ে রুমের অবস্থা, আমি একটু দেখাই। রুম এখনও ভালো আছে, কিছুক্ষণ পরে রুম আর ভালো থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তো মোটামুটি আর কি চলে, বাজেট কমের ভেতরে, খারাপ না মোটামুটি। আর এখানে হলো ওয়াশরুমের কন্ডিশন আই গেস খারাপ না। ফ্যামিলি নিয়ে থাকার মতন আমি বলবো না, কিন্তু ব্যাচেলার বা ফ্রেন্ডসরা মিলে আসলে অবশ্যই থাকতে পারেন। এটা খুব বাজেট ফ্রেন্ডলি অপশন হবে। পার নাইট ফেয়ার হচ্ছে 1300-1400 টাকা মতন করে। তো আই গেস এটা একটা ভালো ডিল 4 জন যদি আসেন।